আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আজকের লেসন, যেখানে আমরা ইংলিশ ফর টুডের ইউনিট 1-এর লেসন 3 বঙ্গবন্ধু অ্যাট দি ইউএন এর প্রশ্নসমূহের সম্ভাব্য উত্তরগুলো নিয়ে আলোচনা করব, অর্থ ও প্রয়োজনীয় ব্যাখ্যা সহ। এবং বরাবরের মতোই ভিডিওর নিচে ডেসক্রিপশনে বিভিন্ন প্রশ্নের উত্তর চ্যাপ্টার বা টাইম কোড আকারে দেওয়া থাকবে। এখানে নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানতে ওই টাইম কোডের উপর উল্লেখিত টাইম বা সময়ে প্রেস বা ক্লিক করলেই ওই উত্তরটি সঠিকভাবে শোনা যাবে। তাহলে আমরা শুরু করি। প্রথমেই প্রশ্ন উত্তর পর্বে আমরা যে প্রশ্নটা পাই, এর ওয়ার্ক ইন পেয়ার্স এন্ড ডিসকাস দি ফলোইং কোয়েশ্চেনস। প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দি ইউএন? ইউএন সম্পর্কে তুমি কতটুকু জানো? তাহলে আমরা বলতে পারি আই নো, আমি জানি, ইউএন স্ট্যান্ডস ফর ইউনাইটেড নেশন। ইউএন এর পরিপূর্ণ রূপ হচ্ছে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ। অ্যান্ড দিস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং এই আন্তর্জাতিক সংস্থা, ওয়াজ এস্টাবলিশ ফর ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তির জন্য স্থাপিত হয়েছিল আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দি ইউএন? জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে তুমি কি জানো? এটা উত্তর হতে পারে, দ্য ফার্স্ট থিং আই নো অ্যাবাউট বঙ্গবন্ধু স্পিচ, বঙ্গবন্ধু ভাষণ সম্পর্কে প্রথম কথাটা আমি যে জানি, at the UN, জাতিসংঘে, that যে he was the first person in the history of the UN, UN এর ইউনাইটেড নেশনের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি টু ডেলিভার স্পিচ ইন বাংলা, বাংলায় ভাষণ দিতে, ইন দি জেনারেল অ্যাসেম্বলি হেল্ড অন 25th সেপ্টেম্বর 1974, 1974 সালে 25শে সেপ্টেম্বর যে সাধারণ অধিবেশনে তিনি প্রথম ব্যক্তি যিনি বাংলায় ভাষণ দেন। উত্তর হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সি, here are some words, phrases from the text, the meaning of which are given below with alternatives. এখানে কিছু শব্দ বা শব্দগুচ্ছ টেক্সট থেকে দেওয়া হবে, যেগুলোর বিকল্প শব্দের অর্থ নিচের অল্টারনেটিভ অথবা বিকল্প হিসেবে দেওয়া আছে। যেমন এ, বি, সি, ডি, এই যে অপশনগুলো আছে এগুলো হলো বিকল্প উত্তর। চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যাজ পার দ্য কনটেক্সট। এই প্রেক্ষাপটের উপর চিন্তা করে, যে টেক্সটের যে অর্থ সেই অর্থের উপর ভিত্তি করে কোনটি সঠিক উত্তর হবে সেটাই বলতে হবে। তাহলে প্রথম প্রশ্ন, সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার্ড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। আরেকটা যুদ্ধ ছিল, বঙ্গবন্ধুকে কি করতে হয়েছিল? পে করতে হয়েছিল, অর্থাৎ দিতে হয়েছিল। কোনো কস্ট যখন দিতে হয় তখন এটা হচ্ছে পে বা ওয়েজ। ওয়েজ সাধারণত নাউন, মজুরি, কিন্তু এখানে টু ওয়েজ মানে এটা ভার্ব হিসেবে দাঁড়িয়েছে। তাহলে এমন একটা শব্দ হবে যেটা ভার্বের কাজ করে। এখানে স্যালারি এবং কারেন্সি কোনোটাই ভার্ব নয়। ক্যারি অন হচ্ছে ভার্ব, ক্যারি অর্থ চালিয়ে যাওয়া, আর পে অর্থ হলো পরিশোধ করা। এখানে পরিশোধ করা অর্থে সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর পে। It was a very VC experience for him. The meaning of the underlined phrase, এই ফ্রেজ খুবই পরিচিত একটা ফ্রেজ, জুলিয়াস সিজার ল্যাটিন ফ্রেজ এটা বলেছিলেন যে আই কেম, আই স, আই কনকার্ড। সুতরাং এটা খুব সহজ উত্তর, আমরা জানি, প্যাসেজে পড়েছি। সঠিক উত্তরটি হচ্ছে হি কেম, হি স, হি কনকার্ড, ডি নাম্বার। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বঙ্গবন্ধু ক্ল্যারিফাইড বাংলাদেশের অ্যাবসোলিউট প্লেজ দি মিশনস অফ ইউনাইটেড চার্টার্স। যে জাতিসংঘের যে সনদ আছে সেই সনদে বাংলাদেশ পূর্ণ প্রতিশ্রুতি প্রদান করেছিলেন যে এগুলো মেনে চলবেন। তাহলে এটা কি প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি অর্থে পজিশন, ন্যারেশন, সিচুয়েশন কোনোটাই দাঁড়ায় না। কমিটমেন্ট অর্থে ডিটারমিনেশনটা কাছাকাছি ওয়ার্ড, সুতরাং সঠিক উত্তর হবে ডিটারমিনেশন। এর পরের প্রশ্ন, ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দি কাউন্টলেস মার্টার্স, দি মিনিং অফ দি আন্ডারলাইন ফ্রেজ ইজ। এই অর্থটা কি হবে? কাউন্টলেস অর্থ হলো অগণিত, মার্টার্স মানে শহীদ, যে যে শহীদদের গণনা করা যায় না। তাহলে আমরা প্রথম অবস্থায় নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস, এখানে গণনার কোনো প্রশ্নই নেই, এটা বাদ। নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ বাট নট কাউন্টেড, গোনা হয়নি এমন, এটাও প্রসঙ্গের সাথে যায় না। নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ অ্যান্ড হ্যাজ বিন কাউন্টেড, গোনা হয়েছে এমন যারা আত্মস্বর্গ করেছে। গোনা গেলে তো কাউন্টলেস হইতোই না, সুতরাং একটা অপশনই বাকি থাকলো, সেটা হলো সর্বশেষ, নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ অ্যান্ড ইটস ইম্পসিবল টু কাউন্ট দেম। যে অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন বা নিজেদের জান বিতরণ করেছেন, আত্ম উৎসর্গ করেছেন, কিন্তু এদের গুণা সম্ভব নয়। সেক্ষেত্রে এটাই হচ্ছে সঠিক উত্তর, কাউন্টলেস মার্টার্স, অগণিত শহীদ। 5 নম্বর, বঙ্গবন্ধু এক্সপ্রেস ইজ আটমোস্ট গ্র্যাটিটিউড টু দি ইউএন, এটা একটা থ্যাঙ্কস গিভিং আমরা পাই।
ফর স্ট্যান্ডিং বিসাইড দি ওয়ার রেভেজ, ওয়ার রেভেজ অর্থ হলো যুদ্ধ বিধ্বস্ত দেশ, ওয়ার রেভেজড কান্ট্রি। তাহলে অ্যাট্রাকটিভ, আকর্ষিত, এটা কোনোভাবেই হবে না। ডেভেলপ, উন্নতি, কোনোভাবেই হবে না। ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত হওয়া বা উন্নয়নে বাধাগ্রস্ত হওয়া, এটাও কাছাকাছি, কিন্তু ড্যামেজড মানে একদম ক্ষতিগ্রস্ত হওয়া বা ধ্বংস হয়ে যাওয়াটা অর্থে এই ড্যামেজটি কাছাকাছি যাচ্ছে, এবং এটাই বেস্ট অল্টারনেটিভ। তাহলে আমরা এটার উত্তর দিব ড্যামেজড বাই দি ওয়ার। লাস্ট প্রশ্ন এই সি এর, হি এক্সপ্রেস হিজ ওয়ারি অ্যাবাউট পিপলস প্লাইট। আমরা জানি প্লাইট শব্দের অর্থ আমরা পড়েছি আগের লেসনে। প্লাইট অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট, ক্লেশ। প্রচণ্ড যদি কষ্ট থাকে কারো তাহলে সেটাকে প্লাইট বলে। তাহলে কষ্ট এখানে নিচে ফ্লাইং অর্থ কষ্ট না, ক্রাইং অর্থ কান্না, কান্না হলো একটা কষ্টের বহিঃপ্রকাশ, ফাইটিং অর্থ মারামারি করা, এবং সাফারিং হলো দুঃখ কষ্ট। তাহলে কাছাকাছি শব্দটি হচ্ছে সাফারিং, তাহলে সাফারিং হচ্ছে সঠিক উত্তর। ডি নাম্বার প্রশ্ন আমরা দেখি, হেয়ার আর সাম সেন্টেন্সেস দ্যাট সাম আপ দি টেক্সট ইন সেকশন বি, match the title with each of the paragraphs except the last two. The first two paragraphs will have the same title. এর অর্থ হচ্ছে যে এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, টাইটেল সেন্টেন্স বেসিক্যালি। এগুলা আমরা যে টেক্সট পড়ে এসেছি আগের লেসনে, সেই প্যারাগ্রাফের সাথে এই টাইটেলগুলো ম্যাচ করে। যেমন বঙ্গবন্ধু's policy to friends and neighbor, call for unity, the background information, voice against tyranny, and thanksgiving. এগুলা আমরা যে আগে প্যারাগ্রাফটি পড়ে এসেছি বা টেক্সট পড়ে এসেছি, সেই টেক্সটে মোট 8টা প্যারাগ্রাফ আছে। এই 8টা প্যারাগ্রাফের সাথে এই টাইটেলগুলো মিলানো যায়। এবং এখানে বলা আছে যে এক্সেপ্ট দ্য লাস্ট দুইটা প্যারাগ্রাফ ছাড়া বাকিগুলোর সাথে মিলাতে বলা হয়েছে। তাহলে বাকি রইল 6টা। দি ফার্স্ট টু প্যারাগ্রাফস উইল হ্যাভ সেম টাইটেল, এবং এই 6টার মধ্যে প্রথম 2টা হবে যে কোনো একটা টাইটেল এবং সিমিলার টাইটেল হবে। তাহলে আমরা এই উত্তরটা বের করে ফেলি। প্রথম প্রশ্নটি ছিল বঙ্গবন্ধু's পলিসিস টু ফ্রেন্ডস অ্যান্ড নেইবার, তো এইটা আমরা পাই থার্ড প্যারাগ্রাফে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি থার্ড প্যারাগ্রাফটা যে কি পলিসি হবে, এখানে ভালো করে বলা আছে, হি মেনশন দ্যাট দি ভেরি মোমেন্ট justified the country-long struggle and sacrifice of the Bengali self-rule, independence, dignity, coexisting along with other nations. তারপর কি কথা বলা হয়েছে যে he assured that Bangladesh should follow the ideology of mutual respect, national sovereignty, regional integrity and non-interference into internal issues of other countries. তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিবেশী বা বন্ধু রাষ্ট্রের প্রতি যে পলিসি সেটাই প্রকাশ করছে। তাহলে থার্ড প্যারাগ্রাফটা হবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন চলে যাই আমরা। পরের প্রশ্নটি হচ্ছে কল ফর ইউনিটি, এটা হচ্ছে 6th প্যারাগ্রাফে আমরা পাই। 6th প্যারাগ্রাফটা কি আমরা দেখলেই বুঝতে পারবো কিভাবে ইউনিফাইড অ্যাকশনের জন্য তিনি ডাক দেন, একত্ববাদের কথা বলেন, ইউনিটির কথা বলেন, ঐক্যের কথা বলেন। দ্য লিডার অব দি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এক্সপ্রেস হিজ ডিপ কনসার্ন ওভার এ গ্লোবাল রিসেশন অ্যান্ড ইনফ্লেশন, unemployment, unequal distribution of wealth and opportunities, and the gap between rich and poor countries. He described how those had hit the development plans in many countries of the planet. To Bangabandhu, it was a global responsibility to fight these problems and take concerted effort. This is very important. এখানে concerted effort মানে কি, সম্মিলিত প্রয়াস, to put an end to this. এই যে সম্মিলিত প্রয়াসের কথা বলা হয়েছে, এটাই হচ্ছে কল ফর ইউনিটি। আমরা পরেরটাই চলে যাই 3 নম্বরে, দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এটাই হচ্ছে প্রথম 2টি প্যারাগ্রাফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট এবং সেকেন্ড প্যারাগ্রাফ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অর্থাৎ বঙ্গবন্ধু যে ইউএনএ দিয়ে ভাষণ দিলেন তার ব্যাকগ্রাউন্ডটাই আমরা প্রথম 2টা প্যারাগ্রাফে পাই। এই 2টা প্যারাগ্রাফ পড়লে আমরা বুঝতে পারি এগুলো হচ্ছে প্রেক্ষাপট, ইউএনএর সদস্য হওয়া থেকে শুরু করে ওখানে ভাষণ দেওয়ার পূর্ববর্তী যেসব তথ্য সেখানে দেওয়া আছে। নেক্সট 4 নাম্বার, ভয়েস এগেনস্ট টিরানি। ভয়েস এগেনস্ট টিরানি হচ্ছে 5th প্যারাগ্রাফে। আমরা 5th প্যারাগ্রাফে দেখি যে এখানে বঙ্গবন্ধু যে অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং তিনি এখানে অপ্রেসড পিপলদের জন্য কথা বলেছেন, যারা নিষ্পেষিত, নিগৃহীত এবং কষ্টে শিকার হচ্ছেন, এবং স্ট্রাগল অফ দ্য পিপল ইন আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, নামিবিয়া, প্যালেস্টাইন, জিম্বাবুয়ে, এরকম বিভিন্ন দেশের কথা তিনি বলেন এবং তিনি এটার বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
লাস্ট যেটা থাকতো সেটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং। থ্যাঙ্কস গিভিংটা আমরা পাই 4th প্যারাগ্রাফে, যেখানে তিনি ইউনাইটেড নেশনকে তার কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশকে যারা সাহায্য সহযোগিতা করেছিল যুদ্ধের সময় তাদেরকেও তিনি ধন্যবাদ জানান। তাহলে আমরা দেখলাম যে 5টি টাইটেলই 6টি প্যারাগ্রাফ কভার করলো, শুধুমাত্র একটি দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সেটির 2টা প্যারাগ্রাফ কভার করলো। আর যেহেতু বলা আছে যে লাস্ট 2 প্যারাগ্রাফ ব্যবহার করা যাবে না, তাহলে লাস্ট 2 প্যারাগ্রাফ তো বাকি রইল, বাকি সবগুলো ব্যবহৃত হয়েছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব ইতে বলা আছে রিড দ্য টেক্সট সেকশন বি অ্যান্ড ওয়ার্ক উইথ পার্টনার আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তরগুলো দিতে হবে, আমরা সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, হাউ ডিড বঙ্গবন্ধু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার? ভাষা শহীদদের প্রতি তিনি কিভাবে সম্মান জানান বঙ্গবন্ধু? এটা উত্তর হতে পারে বঙ্গবন্ধু delivered his speech in Bangla as the first person ever in the UN history and thus paid tribute to the language martyrs. বঙ্গবন্ধু বাংলার প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ দেন ইউএনএ এবং এইভাবে তিনি ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। 2 নম্বর প্রশ্ন ছিল হোয়াই ডিড বঙ্গবন্ধু সিক ফর টুগেদারনেস ইন গ্লোবাল পার্টনারশিপ? এটার উত্তর হতে পারে বঙ্গবন্ধু সট ফর টুগেদারনেস অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ, অর্থাৎ একসাথে কাজ করা এবং গ্লোবাল বৈশ্বিক যে একসাথে কাজ করা, এটার কারণটা ছিল টু ব্রিং ডাউন অল টাইপস অফ হিউম্যান ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড, সব ধরনের মানবিক কষ্ট দূর করে দেওয়া পৃথিবী যত আছে, অ্যান্ড দ্য বিগ গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড পোর কান্ট্রিজ, এবং ধনী এবং গরিব ব্যক্তিদের মধ্যে যে বড় একটা ব্যবধান সেটা কমিয়ে আনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ফরেন পলিসি ডিড বঙ্গবন্ধু ফর্মুলেট ইন হিজ স্পিচ? তিনি বৈদেশিক পলিসিটা কি নিয়েছেন? তাহলে আমরা দেখি বৈদেশিক পলিসিটা কি ছিল, নীতিটা কি বৈদেশিক নীতি। বঙ্গবন্ধু's ফরেন পলিসি ওয়াজ টু ফলো দি আইডিওলজি, একটা আদর্শ করা, কি আদর্শ ফলো করা, অনুসরণ করবেন তিনি মিউচুয়াল রেসপেক্ট, একে অপরের সম্মানবোধ, ন্যাশনাল সভারেন্টি, জাতীয় যে সার্বভৌমত্ব, রিজিওনাল ইন্টিগ্রিটি, কোঅপারেশন অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স ইন্টু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ। অন্য দেশের যেসব ইন্টারনাল ম্যাটার আছে, অভ্যন্তরীণ যে ইস্যুগুলা বা সমস্যাগুলো আছে সেখানে হস্তক্ষেপ করবেন না তিনি, এবং একে অপরকে সহযোগিতা করবেন এবং আঞ্চলিক অখণ্ডতা তৈরি করবে যাতে একে অপরকে হেল্প করতে পারে। 4 নম্বর ছিল প্রশ্ন, ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু কুড স্পিক অ্যাবাউট দি ন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রবলেম, জাস্টিফাই ইউর আর্গুমেন্ট? তাহলে এটার উত্তর হতে পারে আই থিঙ্ক বঙ্গবন্ধু কুড ভেরি ওয়েল স্পিক অ্যাবাউট ন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রবলেম। তো আসলেই তো তিনি বলেছিলেন বঙ্গবন্ধু জাতীয় এবং আঞ্চলিক এবং যে বৈশ্বিক সমস্যাগুলো সেগুলো তুলে ধরেন। কারণটা কি? কারণ হি ওয়াজ ভেরি অ্যাওয়্যার, তিনি খুবই এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল ছিলেন। হিউম্যান ক্রাইসিস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যে মানুষের কষ্ট সেটা তিনি জানতেন। হি মেনশন হিজ ওন কান্ট্রি হ্যাড বিন ড্যামেজড বাই দি ওয়ার অ্যান্ড অলসো এক্সপ্রেস দি পেইনফুল ফিলিং অফ আদার অপরেস নেশন, এবং তিনি এটাও উল্লেখ করেন যে তার নিজের দেশই তো যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, ধ্বংস হয়ে আছে, এবং অন্যান্য দেশের যেসব কষ্টকর অভিজ্ঞতা তিনি সেগুলোও তুলে ধরেন। 5 নম্বর প্রশ্ন রয়ে গেল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দি টেক্সট টার্ম বঙ্গবন্ধু এজ এ লিডার অফ দ্য অপ্রেসড অ্যান্ড দ্য লিডার্স অফ দ্য থার্ড ওয়ার্ল্ড? কেন বঙ্গবন্ধুকে নির্যাতিতদের নেতা এবং তৃতীয় বিশ্বের নেতা হিসেবে আখ্যা করা হয়? এটা প্রশ্নের উত্তর হতে পারে বঙ্গবন্ধু ওয়াজ টার্ম এজ লিডার অফ দি অপ্রেসড অ্যান্ড লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড বিকজ, কারণটা কি, হি এক্সপ্রেস হিজ কনসার্ন অ্যাবাউট দ্য প্রবলেমস অফ দ্য অপ্রেস, তিনি যে নির্যাতিতদের কষ্টের সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন এবং প্রকাশ করেছিলেন, অ্যান্ড দ্য ক্রাইসিস অফ দ্য পুয়ার কান্ট্রিজ, এবং দরিদ্র দেশগুলোর যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলেন। তাহলে এই ছিল নাম্বার প্রশ্নের উত্তরগুলো, এগুলো সম্ভাব্য উত্তর। আমরা এফ এ চলে যাই। এফ হলো আন্ডারলাইন দ্য ইনফরমেশন দ্যাট ইউ কনসিডার ইম্পর্টেন্ট টু সামারাইজ দি টেক্সট ইন 200 ওয়ার্ডস। আমরা যদি 200 ওয়ার্ডের মধ্যে আমরা যে টেক্সটটা পড়েছি ইউনিট 1-এর লেসন 3, এটা যদি আমরা 200 ওয়ার্ডে সামারি করি তাহলে কি কি বিষয়ে আন্ডারলাইন করতে হবে, সেগুলো আন্ডারলাইন করার ক্ষেত্রে আমরা সম্ভাব্য যে তথ্যগুলো এখানে দিয়েছি, যেমন আন্ডারলাইন করা যেতে পারে বিকামিং দ্য মেম্বার অফ দ্য ইউএন, স্পিচ ইন বাংলা অ্যান্ড ট্রিবিউট টু ল্যাঙ্গুয়েজ মার্টার্স, stand on national and international issue, Bangladeshi foreign policy of mutual relationship, yet non-interference in international issues of other countries। এই চারটা খুবই ইম্পর্টেন্ট যেগুলো বঙ্গবন্ধু বলেছেন।
থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিটিউড টু ইউএন অ্যান্ড আদার কান্ট্রিজ হেল্প ডিউরিং দ্য ওয়ার। যুদ্ধের সময় যেসব সাহায্য সহযোগিতা এগুলো উল্লেখ করা যেতে পারে সামারির মধ্যে, এবং এই সংক্রান্ত শব্দগুলো নিচে আন্ডারলাইন করতে হবে। এক্সপ্রেস সলিডারিটি ফর দি অপ্রেসড, কল ফর ইউনিফাইড অ্যাকশন টু রিডিউস হিউম্যান ক্রাইসিস। সো এই জিনিসগুলো যদি ব্যবহার করা হয় তাহলে 200 ওয়ার্ডের মধ্যে খুব সুন্দর একটি সামারি হবে এবং সর্বোচ্চ মার্ক পাওয়া যাবে। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে জি। এখানে বলা হচ্ছে সার্চ দ্য নেট টু লিসেন টু দ্য স্পিচ। ইন্টারনেটে সার্চ করতে হবে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য, অ্যান্ড দেন রাইট অ্যান ইমেল টু ওয়ান অফ ইউর ফ্রেন্ডস গিভিং হিম আর হার ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ গ্যাদার্ড অ্যাবাউট বঙ্গবন্ধু স্পিচ এট দি ইউএন। তো প্রথমে ইন্টারনেটে সার্চ করবে বঙ্গবন্ধুর ভাষণ, এবং সেটা শোনার পর তোমার বন্ধুকে সে বিষয়ে তথ্য জানিয়ে, বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন ইউনাইটেড নেশনে সেই তথ্য জানিয়ে তাকে ইমেল করতে বলা হয়েছে। তাহলে আমরা এই ভিডিওর নিচে ইউনাইটেড নেশনে যে বঙ্গবন্ধুর ভাষণ সেটার লিঙ্ক আমরা দিয়ে দিব, ভিডিও এবং অডিও লিঙ্ক। আমি সম্ভাব্য একটা উত্তর দাঁড় করিয়েছি এখানে ইমেলে যদি তুমি সোহান হও তাহলে এভাবে হবে sohan@gmail.com, টু তোমার বন্ধু শামীম@yahoo.com, যেদিন সেন্ড করা হয়েছে সেটা সম্ভাব্য তারিখ আমি এখানে দিয়েছি ওয়েডনেসডে ফেব্রুয়ারি 10, 2021 11:15। সাবজেক্ট লিখতে হবে বঙ্গবন্ধু's গ্লোরিয়াস স্পিচ অ্যাট দ্য ইউএন, বা তোমার পছন্দ মতো একটা দিবে যেখানে স্পিচের কথা বর্ণনা থাকবে। এরকম হতে পারে, ডিয়ার শামীম, আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। টুডে আই এম রাইটিং to you about our greatest leader, Bangabandhu Sheikh Mujibur Rahman. You'd be glad to know I have listened to Bangabandhu's speech at the UN General Assembly of 25th September 1974. তো এইভাবে বর্ণনা করতে হবে যে আমি এই ভাষণটা শুনেছি এবং তুমি জেনে খুশি হবে এই ব্যাপারে। There he, as the first person in the history of UN, delivered his speech in Bangla, paying tribute to the language martyrs. খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। He thanked the UN and all the countries for helping Bangladesh in difficult কঠিন সময়ে সাহায্য করার জন্য যে তিনি ধন্যবাদ বা গ্র্যাটিটিউড শো করেছেন সে তথ্যটাও এখানে দেওয়া আছে। আমরা জানি ইমেল সবসময় শর্ট রাখতে হয়, শুধু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। হি অলসো ক্ল্যারিফাইজ, তিনি আরও নিশ্চিত করেন বা পরিষ্কার করে দেন হিজ ফরেন পলিসি, তার বৈদেশিক নীতি, অ্যান্ড আস্ক অল দ্য কান্ট্রিজ ফর ইউনিটি অ্যান্ড হেল্প টু রিবিল্ড অর বিল্ড এ বেটার ওয়ার্ল্ড। একটা নতুন ভালো বিশ্ব তৈরি করার জন্য তিনি ইউনিটি, ঐক্যের কথা বলেছেন এবং অন্যান্য দেশের সহযোগিতা চেয়েছেন। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আই এম গোয়িং টু শেয়ার ইউ দ্য লিঙ্ক অফ দ্য স্পিচ সো দ্যাট ইউ ক্যান লিসেন অ্যান্ড ফিল প্রাউড অফ আওয়ার লিডার। আমিও এখানে শেয়ার করতে যাচ্ছি এই স্পিচের লিঙ্ক, এবং এখানে লিঙ্কটা দেওয়া আছে। দ্য লিঙ্ক ইজ https://www.youtube, এই লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা যে কোনো লিঙ্ক দিতে পারো যেখানে বঙ্গবন্ধুর ভাষণ আছে। নো মোর টুডে, সি ইউ সুন, ইয়োর্স কর্ডিয়ালি সোহান। এইভাবে আমরা ইমেলের উত্তরটা দিতে পারি। নেক্সট প্রশ্ন, ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপ, মেক এ লিস্ট অফ সাম কোয়েশ্চেন দ্যাট ইউ উড হ্যাভ আস্কড ইফ ইউ হ্যাড এ চান্স টু মিট বঙ্গবন্ধু আফটার স্পিচ অ্যাট দি ইউএন। এখানে গ্রুপ ওয়ার্ক করতে বলা হয়েছে বা জোড়ায় কাজ করতে বলা হয়েছে, এবং একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে, তালিকা, যেখানে প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা তোমার যদি সুযোগ হতো যে বঙ্গবন্ধুকে প্রশ্ন করার, তাহলে তার ভাষণ দেওয়ার পর কি কি প্রশ্ন তুমি করতে। তাহলে আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি সম্ভাব্য, এইভাবে প্রশ্ন করা যেতে পারে, যেমন হাউ ওয়্যার ইউ রিসিভড ইন দ্য ইউএন ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার মতো কিভাবে বঙ্গবন্ধুকে স্বাগতম জানানো হয়েছিল বা তাকে রিসিভ করা হয়েছিল। হাউ ডিড ইউ ফিল ডিউরিং অ্যাটেন্ডিং ওয়ার্ল্ডস নাম্বার 1 অর্গানাইজেশন, 1 নম্বর সংস্থায় গিয়ে বিশ্বের কেমন বোধ হচ্ছিল তার, এটা প্রশ্ন হতে পারে। হোয়াট ডিড ইউ ফোকাস, এখানে ফোকাস ডিউরিং ইয়োর স্পিচ, আপনার ভাষণে আপনি কি বিষয়ে ফোকাস করেছেন বা দিক নির্দেশনা দিয়েছেন। হাউ ডিড দি ইন্টারন্যাশনাল কমিউনিটিস রিঅ্যাক্ট টু ইউর স্পিচ, আপনার স্পিচে বা ভাষণে ইন্টারন্যাশনাল যে সম্প্রদায় বা বিদেশি সম্প্রদায় তারা কিভাবে ফিল করেছে, তারা কিভাবে তাদের রিঅ্যাকশন শো করেছে, তারা কি বোধ করেছে, এটা একটা প্রশ্ন হতে পারে। হুম ডিড ইউ মিট আফটার দ্য সেশন অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি, জেনারেল অ্যাসেম্বলি হওয়ার পর, সাধারণ অধিবেশনের পর আপনি কার সাথে দেখা করেছেন। বিশ্ব প্রতিনিধিদের সাথে দেখা হওয়ার কথা সাধারণত হয় এটা, এই জন্য এটা প্রশ্নটা ভালো একটা প্রশ্ন হতে পারে।
6 নাম্বার, হোয়াট ওয়াজ ইউর ফরেন পলিসি, এটা প্রশ্ন হতে পারে যে আপনার বৈদেশিক নীতি কী ছিল। এবং হুইচ কান্ট্রি শোড মোর ইন্টারেস্ট টু অ্যাসিস্ট টু রিবিল বাংলাদেশ, কোন দেশগুলো আপনার যে ডাকে সাড়া দিয়েছে এবং বাংলাদেশ পুনর্গঠনে সাহায্য সহযোগিতা করবে বলে তাদের মত প্রকাশ করেছে। তাহলে এই প্রশ্নগুলো হতে পারে সম্ভাব্য। তাছাড়া আরও কোনো প্রশ্ন তোমাদের মনে হলে অ্যাড করতে পারো। তাহলে আজকে আমরা আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করব, যেমন হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দি ইউএন জেনারেল অ্যাসেম্বলি, আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি থেকে কি এক্সপেক্ট করেন, কি আশা করেন। তো এটা হতে পারে সর্বশেষ প্রশ্ন, এই জন্য আমি এখানে সর্বশেষ প্রশ্ন হিসেবে রেখেছি। যে কোনো প্রশ্ন করলেই, এরকম প্রশ্ন করলে সর্বশেষ প্রশ্নটা এরকম হওয়াই উচিত। তাহলে এই ছিল শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে নেক্সট কোনো লেসনে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।